উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের উপর যে ঘটনা ঘটেছে, পুরো জাতি শোকাহত, একটা থমথমে অবস্থা। এই পরিস্থিতিতে আমিরে জামাত, বাংলাদেশের সবচেয়ে জনদরদী নেতা, তিনি সেখানে গিয়েছেন। আর আপনারা জানেন যে দেশের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ঘটনায় জামাত শিবির তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে। জামাত শিবির রাজনীতির একটা এজেন্ডাই হচ্ছে এটা, যে কোনো বিপদ আপদে শিবিরের ছেলেরা যে কি শৃঙ্খলা মেনটেন করতে পারে, রক্ত দেয় নিজে, এবং জামাতের নিজস্ব অনেক হসপিটাল, চিকিৎসা স্টাফ আছে, ইত্যাদি ইত্যাদি। তা আমিরে জামাত উত্তরায় একটা মেডিকেলে, উত্তরা আধুনিক মেডিকেলে আহতদের দেখতে গিয়েছেন। এই দেখতে যাওয়াটা অন্য 10 জনের দেখতে যাওয়ার মতো নয়। এই দেখতে যাওয়ার ওখানে ছাত্র দলের পান্ডারা গিয়েছিল, আমিরে জামাতের সাথে বেয়াদবি করেছে। যদিও শিবিরের ছেলেরা ছাত্র দলের পান্ডাকে পরাজিত করে আমিরে জামাতকে তার যে কার্যক্রম তিনি যে করতে গিয়েছেন সেটা করে আসতে দিয়েছে। ছাত্র দলের পান্ডারা ওখান থেকে পরাজিত হয়েছে। কিন্তু আমার কথা স্পষ্ট, ছাত্র দলের সভাপতি সহ যারা আমিরে জামাতের মতো একজন জনদরদী নেতার সাথে বেয়াদবি করেছে, তারেক রহমান যদি ওদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেন, ছাত্রদল ওই পান্ডাদের ভিডিও ছবি দেখে দেখে গিরায় গিরায় পেটানো হবে, আমি বলে দিলাম। আপনারা কি মনে করছেন আমরা শুধু বলি? না, আমিরে জামাতের সাথে বেয়াদবি, রাজনৈতিক সমালোচনা হতে পারে, আমিরে জামাতকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারে। এই ছাত্রদলের পান্ডারা ভিডিও বানিয়েছে আমিরে জামাতকে নিয়ে, কি অসুস্থ হয়ে পড়েছে সেটা, যে ওরাও এরকম অভিনয় করে, অসুস্থ হয়ে পড়ে, তারপরে মানে ব্যঙ্গ করেছে, ট্রল করেছে। এটাও করুক, এটা অনলাইনে গালি দিক, সমালোচনা করুক, রাজাকার বলুক, বাক স্বাধীনতা আছে। আমিরে জামাতকে অসুস্থ হওয়ার ঘটনায় নাটকবাজ বলুক, আমরা এটাও মানব। এগুলো বিএনপি বলে, রাজনীতি এটাই, একে অপরের বিরুদ্ধে বলে। আমরা তারেক রহমানের বিরুদ্ধে বলি, শায়েখে চরমনাই তারেক রহমানের বিরুদ্ধে বলেন। কিন্তু যদি শায়েখে চরমনাইয়ের সাথে আর তারেক রহমানের সাথে দেখা হয়, দেখবেন যে দুইজনকে বুকে জড়িয়ে ধরেছে, সালাম দিয়ে সর্বোচ্চ সম্মান দেখাবে। এটাই রাজনীতি, এটাই মানবিকতা, এটাই হিউম্যান নেচার। যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, গালাগালিও থাকবে, কিন্তু যখন দেখা হবে দুইজন দুইজনকে জড়িয়ে থাকবে, সর্বোচ্চ সম্মান। এতটুকু যদি আপনি মেনটেন করতে না পারেন, তাহলে আপনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আর এই জায়গায় যে লিমিট ক্রস করবে, তাকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, এটা তরুণ প্রজন্ম নিশ্চিত করবে। শেখ হাসিনা খালেদা জিয়ার মধ্যে ঝগড়া ছিল, কত কিছু ছিল, তারপরও যুগ যুগ ধরে সেনাকুঞ্জে যখন বছরে একদিন নভেম্বরে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হতো, তখন দুইজনের সাথে হৃদ্যতাপূর্ণ বক্তব্য হতো না, কথা হতো না, কুশল বিনিময় হতো না। জামাতের সাথে আওয়ামী লীগের যে কি খারাপ সম্পর্ক ছিল, তারপরও আওয়ামী লীগ জামাতের নেতাদের যখন সাক্ষাৎ হতো, তখন হৃদ্যতাপূর্ণ আচার আচরণ আমরা দেখেছি না? এটা একদম মিনিমাম, বেসিক। কিন্তু ছাত্র দলের এই অশিক্ষিত গণ্ড মূর্খগুলো এতটাই নিচে নেমে গিয়েছে যে আমিরে জামাত, যাকে খালেদা জিয়া নিজে আলাদাভাবে রেসপেক্ট করেন, তারেক রহমান আলাদাভাবে রেসপেক্ট করেন, তার সাথে ছাত্র দলের ছেলেরা বেয়াদবি করেছে। ওখানে উপস্থিত শিবির নেতাকর্মীরা জানিয়েছে, ঢাকা মহানগর উত্তর বিভিন্ন শাখার শিবিরের নেতাকর্মীরা, হ্যাঁ, আমির জামাতের নিয়ে ট্রল সহ্য করা হবে, আমির জামাতের সমালোচনা সহ্য করা হবে, আমির জামাতকে গালি সহ্য করা হবে, কিন্তু ফিজিক্যালি কোনো বেয়াদবি সরাসরি এটা সহ্য করা হবে না। একজন নেতার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। আমিরে জামাত উত্তরা আধুনিক মেডিকেলে আহতদের দেখতে গেলে ছাত্র দলের নেতাকর্মীরা আমিরে জামাতের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং তাকে মেডিকেলে ঢুকতে বাধা দেয়। সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীর কোনো গোপন ছেলে যদি আমিরে জামাত দেখতে যান, সেনাপ্রধানও আমিরে জামাতকে বাধা দিবেন না, বা বাধা দেওয়ার স্পর্ধা নাই। বর্তমান রাজনীতির বাস্তবতায় এতটা গুরুত্বপূর্ণ আমিরে জামাত। সেখানে, হ্যাঁ, আমি বিস্তারিত আসছি। সেখানে ছাত্র দলের পান্ডারা আমিরে জামাতকে বাধা দিয়েছে, অসৌজন্যমূলক কথা বলেছে। অতএব আমরা বলছি এই আলোচনার মাধ্যমে,
মির্জা ফখরুল, তারেক রহমান, খালেদা জিয়া যদি ওই পান্ডাদের চিহ্নিত করে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা এটা হবে না আমরা জানি, কারণ এটা ফৌজদারি অপরাধ পর্যন্ত যায়নি, এটা বেয়াদবি পর্যন্ত। এজন্য সাংগঠনিক ব্যবস্থা যদি না নেয়, ওদের ছবি চিহ্নিত করে কোন ব্যবস্থা নিতে হয়, জামাত শিবিরের সাংগঠনভুক্ত লোকজন এটা করবে না। আমরা যারা সংগঠন করি না, কোনো দল করি না, এই সব বেয়াদবদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় জনগণ শায়েস্তা করবে, জেনজি শায়েস্তা করবে, তরুণ প্রজন্ম শায়েস্তা করবে। ওদের কপালে বিপদ আছে। এটা স্বাধীন বাংলাদেশ, এটা কোনো বেয়াদবদের বাংলাদেশ না। এটা তারুণ্যের রক্তের উপর ভিত্তি করে জামাত শিবির সাদিক কায়েমদের প্ল্যানের ভিত্তিতে, পরিকল্পনায়, মেটিকুলাসলি ডিজাইন হাসিনা পতন আন্দোলনের ফলে প্রতিষ্ঠিত এই নতুন বাংলাদেশ। এখানে আমিরে জামাতের সাথে কোনো বেয়াদবি সহ্য করা হবে না। ছাত্র শিবিরের জনশক্তিরা তাৎক্ষণিক আমিরে জামাতকে নিয়ে হসপিটালে ঢুকে এবং বাইরে নিরাপত্তার ব্যবস্থা করে। আপাতত তিনি হসপিটালের ভিতরে নিরাপদে আছেন। এদিকে ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়তেছে, আরেকদিকে অমানুষগুলো রাজনৈতিক হীন স্বার্থে একজন দরদি হৃদয়ের মানুষকে অপদস্থ করতেছে। তো ওদেরকে কারা এই কাজ করেছে আমরা আলটিমেটাম দেব প্রয়োজনে, জাস্ট ওয়েট অ্যান্ড সি ওদের কি পরিণতি হয়। দর্শক, আমির জামাতের মতো একজন জনদরদি নেতা আছে বাংলাদেশে। আর এখন বলবেন যে ওখানে গেছে কেন? আচ্ছা, ওইখানে যাওয়াটা, ঢোকা, ছাত্রদল সভাপতি গেছে কেন, তার কাছে? আর ওখানে যাওয়া, ঢোকা, দেখতে যাওয়া বা এগুলো নিয়ে কোনো রেস্ট্রিকশন যদি থাকে, এটা হসপিটাল কর্তৃপক্ষ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়ন্ত্রণ করবে যে না এখানে অমুক ঢুকতে পারবে, পারবে না। ছাত্রদল কোন চ্যাটের বাল বাংলাদেশে? ওরা তো চান্দাবাজ, ওরা তো গাঞ্জাখোর, ওরা তো ধর্ষক। ওদের মতো বেয়াদবরা ওখানে কি? ওরা কি কোনো জনগণের জন্য কোনো কাজ করে? ওখানে ওদের কি কাজ? ওখানে কি চান্দাবাজি করতে গেছে যে এক একটা অ্যাম্বুলেন্সের কাছ থেকে 100 টাকা করে চান্দা নেবো এই জন্য গেছে? ছাত্রদল বাধা দেয়, বাধা দেওয়ার কেউ থাকলে অন্য কেউ দিবে। এক। দ্বিতীয় হচ্ছে, অনেকেই মন্তব্য করছেন যে ওখানে আমিরে জামাত তো বা গেছে কেন? ওখানে তো আমিরে জামাত একজন ভিআইপি লোক, তিনি গেলে তার প্রোটোকলে অনেক লোক থাকবে, একটা ভিড় হবে। ওখানে দরকার চিকিৎসা, রোগী, এছাড়া কেউ যাবে না। টোটাল ট্রাফিক ব্যবস্থাটা এখন ক্লিয়ার করে দেওয়া দরকার। আচ্ছা, আমিরে জামাত আর অন্যান্য লোকের ভিড় করা এক নয়। মনে রাখতে হবে যে বাংলাদেশের চিকিৎসায়, মানবিক কাজে জামাত ইসলামের শিবির আলাদা ট্রেনিং রয়েছে। এ বিষয়ে তিনি এক্সপার্ট, তিনি নিজে একজন ডাক্তার, তিনি এই বিষয়ে সমন্বয় করতে পারেন। আমিরে জামাতের শক্তিশালী চিকিৎসক টিম রয়েছে বাংলাদেশে। সেই টিম কিভাবে কি কাজ করবে, দ্রুত কি করবে, জামাতের অনেক নিজস্ব গাড়ি আছে। ঢাকায় জামাত ইসলামের অ্যাম্বুলেন্স আছে কতগুলো আপনি জানেন? জামাতের নিজের টাকার অ্যাম্বুলেন্স। করোনার সময় দেখেছেন না, অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে, লাশের গাড়ি, কত কিছু। তিনি ওখানে আমিরে জামাত দেখতে, পলিটিক্যাল শো আপ করতে যাননি। তিনি মানবিক কাজে কিভাবে সমন্বয় করা যায়, পলিটিক্যাল পার্টি, সরকার সবাই মিলে কিভাবে সমন্বয় করা যায়, এগুলো করতে গেছেন। এবং আমি বিশ্বাস করি আমিরে জামাতের যে ওখানে দেখতে যাওয়া, এটা চিকিৎসা বা র্যাপিড রেসপন্সে আরো উপকার হবে। জামাতের যে শক্তিমত্তা আছে, সক্ষমতা আছে এই ধরনের দুর্যোগকালীন সময় দ্রুত রেসপন্স করার, এগুলো অ্যাক্সিলারেট হবে। এজন্য তিনি গিয়েছেন। আমিরে জামাতের সাথে কতজন ডাক্তার ঘুরে জানেন? তারা ইনস্ট্যান্ট এখানে কত কিছু কি করতে পারে। হ্যাঁ, আমাদের রাষ্ট্রীয় বাহিনীর সক্ষমতার অভাব আছে, আমরা জানি। এটা রাজনৈতিক দলের কাজ না, এটা পুরোটাই রাষ্ট্রের কাজ। কিন্তু তাদের সক্ষমতার অভাব আছে। এখন বিপদ হয়েছে, রাজনৈতিক দলগুলো তো এখানে যারা পারে, যাদের ট্রেনিং আছে তারা তো যাবে। ছাত্র দলের গেছে, ওদের কোনো অবদান, কোনো সক্ষমতা আছে? ওদের একটা অ্যাম্বুলেন্স আছে না, ওদের সাথে 2জন ডাক্তার আছে। সব চান্দাবাজ আর গাঞ্জাখোর। ওদের মুখ থেকে গাঞ্জার গন্ধেই তো ওখানে বাচ্চারা অসুস্থ হয়। ওরা গেছে কেন ওখানে? দর্শক, আমিরে জামাতের সাথে যারা বেয়াদবি করেছে, কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। আমিরে জামাতকে সেনাপ্রধানের বিশেষ প্রস্তাব নিয়ে তোলপাড়। দর্শক, জামাতও খুব খুশি, বিষয়টা গুরুত্বপূর্ণ। একটা সিম্পল ঘটনা রাজনীতিতে রংছং মাখিয়ে খুব এক্সাজারেট করা হচ্ছে এবং জামাত শিবিরের লোকজনও বিষয়টার ভার নিতে পারছে না বলে মনে হচ্ছে।
এই জন্য এই বিষয়গুলোতে সচেতন থাকা দরকার। জরুরি আলাপ করছি দর্শক, ভার নেয়া এটা শিখতে হবে। দেখেন, আপনি যদি হিউম্যান সাইকোলজি স্টাডি করেন অথবা ওয়ার্ল্ড পলিটিক্সের হিস্ট্রি পড়েন, সেখানে ক্ষমতার ভার নেয়ার একটা বিষয় আছে। মেকিয়াভেলির দি প্রিন্স পড়েন, অনেক কিছু বুঝবেন। প্লেটোর পলিটিক্স পড়েন, ফিলোসোফার কিং পড়েন, ফিলোসোফার কিং থিওরি পড়েন প্লেটন, বা প্লেটনিক স্টেট থিওরি যদি পড়েন, বিষয়টা বোঝা যাবে যে ক্ষমতার ভার নেয়া সবার পক্ষে সম্ভব নয়। এজন্য এই প্লেটো ফিলোসোফার কিং এর কথা বলেছেন যে ওই বংশ থেকেই রাজা হবে। হঠাৎ করে এই যে গণতন্ত্রের অনেক সমালোচকরা অনেকে বলেন যে কেউ ক্ষমতা পেলেই ক্ষমতার ভার নিতে পারে না। কি সেটা? একজন গরিব লোক একদম রুট লেভেল থেকে উঠে যদি হঠাৎ বিরাট কিছু হয়ে যায়, ক্ষমতাশালী হয়ে যায়, সে জালেম হয়ে যায়। একজন মারাত্মক মজলুম যদি হঠাৎ অনেক বেশি পাওয়ার পায়, তাহলে সেও জালেম হয়ে যায়। মজলুম রাতারাতি বড় ক্ষমতা পেলে সে জালেম হয়ে যায়। এটা সাইকোলজি, হিউম্যান সাইকোলজি বা হিউম্যান পলিটিক্যাল সাইকোলজি স্টাডি করলে, গবেষণা করলে এটা পাওয়া যায়। এজন্য দেখবেন যে যেমন বিএনপির দিকেই তাকান, অবশ্যই মজলুম ছিল বিএনপি। বিশেষ করে কেন্দ্রীয় বিএনপি কখনোই মজলুম ছিল না। মির্জা আব্বাসরা বহাল তো বিয়েতেই ছিলেন সব সময়, কিন্তু রুট লেভেলের বিএনপি সিরিয়াসলি মজলুম ছিল। রিক্সা চালিয়ে খেয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, পাট খেতে ঘুমিয়েছে, গরু ঘরে ঘুমিয়েছে, রক্ষা পায়নি, হত্যা করেছে, পরিবার না খেয়ে থেকেছে, ক্রস ফায়ার দিয়েছে ধরে নিয়ে, মাসের পর মাস জেল কেটেছে। আমি জামাতের কথা বলছি না, বিএনপির কথাই বলছি। সেই রুট লেভেলের বিএনপি একটু অনুকূল পরিবেশ পেয়েই জালেম হয়ে উঠেছে এবং ভয়ানক চাঁদাবাজি হয়ে উঠেছে, অমানুষ হয়ে উঠেছে। এটা কেন? এটি থিওরি যে মজলুম যদি রাতারাতি পাওয়ার পায়, সে জালেম হয়ে ওঠে। এবং স্যাঁচরা লোক অথবা একদম লোয়ার সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এটা একটা রিয়ালিটি। সামাজিক স্তর বিন্যাস আপনাকে মানতে হবে। ভালো ফ্যামিলির ছেলে, অভিজাত ফ্যামিলির ছেলে, তার কার্যক্রমে আভিজাত্য থাকে। প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, তারা ক্ষমতার ভার নিতে পারেন। ক্ষমতার কাছাকাছি থাকতে থাকতে এগুলো তারা অভ্যস্ত হয়েছে। সেনাপ্রধান আমির জামাতকে প্রস্তাব দিয়েছে, বিষয়টা এরকম না। জাস্ট আমির জামাতকে ফোন দিয়েছেন সেনাপ্রধান, ফোন দিয়ে বলেছেন যে আপনার অসুস্থতায় আমরা দোয়া করছি, আল্লাহ আপনাকে সুস্থ করুক, এবং আপনার চিকিৎসায় যদি কোনো সহায়তা দরকার হয়, যেহেতু বাংলাদেশের সবচেয়ে ভালো হসপিটাল সিএমএইচ, আপনি স্কোয়ার অথবা আরো যেগুলো আছে প্রথম সারি, এভার কেয়ার, নানান জায়গায় আপনি যেতে পারেন, কিন্তু সিএমএইচ এর মতো ভালো চিকিৎসা আপনি কোথাও পাবেন না। সিএমএইচ এর যে প্যাথোলজি টোটাল এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, কিন্তু ওখানে জেনারেল অ্যাক্সেস নেই, যার ফলে এটা সুবিধা সাধারণ মানুষ পায় না, ডিফেন্সের লোকজন পায়, তাদের পরিবার পায়, অথবা যদি সেনাবাহিনী কাউকে ওখানে নেয় তারা পায়। এই বিবেচনায় হয়তো কার্টিজি থেকে সেনাপ্রধান বলেছেন যে আল্লাহ আপনাকে সুস্থ করুক, আপনার স্বাস্থ্য কেমন, স্যার ভালো আছেন কিনা, এখন কেমন বোধ করছেন, এটা যে কেউ অসুস্থ হলে গুরুত্বপূর্ণ, যে কেউ খোঁজ নেয়, এই একদম সিম্পল ব্যাপার। তখন বলেছে যে কোনো হেল্প যদি দরকার হয় আমাদেরকে বলবেন। বিষয়টা এরকম, আমরা হেল্প করতে প্রস্তুত। বিষয়টা এরকম যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এখন জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স দরকার, এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া দরকার, অথবা সিএমএইচ এর বিশেষায়িত চিকিৎসা যদি পায় তাহলে বিদেশে না গেলেও হয়। তখন সেনাবাহিনীকে বললে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হোক, আর সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার হোক, আর সিএমএইচ চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হোক, যেভাবে হোক এইটা হয়তো তারা করে দিবে। জাস্ট এই সেন্সে বলেছেন, জাস্ট এতটুকু। আর এটাকেই বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে, একটা গণমাধ্যমের রিপোর্ট। এবার জামাত আমিরকে যে প্রস্তাব দিলেন সেনাপ্রধান,
কি প্রস্তাব দিলেন? জামাত শিবিরের লোকজন কখনো ক্ষমতার স্বাদ পায়নি। জামাত শিবিরের ইতিহাসই হচ্ছে মজলুম থাকার ইতিহাস। তারা সবসময় মজলুম। জামাত শিবির মানে গোপনে রাজনীতি করো। জামাত শিবির মানে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাওয়ার স্পেস পায়নি। বেশিরভাগ, ব্যতিক্রম দুই একজন আছে, দুই একজন শিবির করে যারা আজকে গুরুত্বপূর্ণ আছে, তারা আবার জামাত করে না, তারা সমালোচক অথবা নীরব সমর্থক। কিন্তু ওভারঅল চিত্র হচ্ছে জামাত শিবিরের ইতিহাসই হচ্ছে জুলুমের ইতিহাস। তারা জুলুমের শিকার হয়, মজলুম। যারাই আসে তারাই জুলুম করে তাদের উপর, সবাই জামাতের উপর জুলুম করে। বিএনপি ক্ষমতা আসলে 1991 সালে একদম জামাতের সমর্থন নিয়ে, নইলে পারতো না। সেই বিএনপি ক্ষমতায় এসেই জামাতের উপর জুলুম শুরু করে দিল। বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিয়েছে জামাতের 18টা সিট 1991 সালে, অথচ সেই বিএনপি কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নিষিদ্ধ করে দিল পরিবেশ পরিষদের মাধ্যমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ, এবং শিবির অনেক স্টুডেন্টদেরকে হত্যা করেছে ক্ষমতা পাওয়ার কিছুদিনের মধ্যে, অথচ ক্ষমতাটা দিয়েছেই জামাত। আপনি চিন্তা করেছেন কি বিএনপি কি করতে পেরেছে বা কি করেছে? কিছুদিন পরে এসে গোলাম আজমকে গ্রেপ্তার, অথচ যে গোলাম আজম যাতে 18টা সিট দিয়ে সমর্থন দেয়, এই জন্য আওয়ামী লীগও গোলাম আজমের পা ধরেছিল, বিএনপিও পা ধরেছিল, কিন্তু গোলাম আজম বিএনপিকেই সরকার গঠন করতে দিয়েছিলেন, বিএনপিকেই সরকার গঠন করতে দিয়েছিলেন, এইটাই সঠিক। জামাত না দিলে কোশ্চিন কালও পারত না, অথচ সেই গোলাম আজমকে কিছুদিন পর গ্রেপ্তার করেছে। এটা বলি এই কারণে যে আসলে জামাতের সাথে সবাই জুলুম করেছে, সবাই প্রতারণা করেছে। এই জন্য রাষ্ট্র ক্ষমতার ভার নেয়া, এই জিনিসটায় জামাতের ঘাটতি আছে। এখন সেই ফেসবুক পোস্টে বিস্তারিত লেখা যে সেনাপ্রধান আমির জামাতের খোঁজ নিলেন, যে কোন ধরনের চিকিৎসা সেবা বা দরকার হলে প্রস্তাব দিয়েছেন। যে এই কারণ এইটার বিষয় হচ্ছে যে এটা আমি তো ব্যাখ্যা করেছি, এটা একদম সিম্পল ওইভাবে বলেছি। আর কেন আমির জামাতের কি টাকার অভাব, তাদের নিজস্ব হসপিটাল নেই, অথবা বিদেশে গেলে সেনাবাহিনীর হেল্প নেওয়া লাগবে? আমির জামাতের যে লিঙ্ক আছে বা জামাতের, তার মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারে, কারো হেল্প তো দরকার নেই। তো ওটা জাস্ট এমনিতে কার্টেজি সে বলেছে, এইটাকে এমন ভাবে উত্থাপন করেছে মনে হয় যেন কিছু ঘটে গেছে। আর জামাত শিবিরের সমস্যাটা কি? তাদের সমস্যা হচ্ছে সেনাপ্রধান আমাদেরকে ফোন দিয়েছে, আমরা বিশ্ব জয় করে ফেলেছি, অথচ ওইসব সেনাপ্রধান এগুলো তেমন কিছুই না। এজন্য ক্ষমতার ভার, যেমন তারেক রহমানের কাছে সেনাপ্রধান ফোন দিলে হয়তোবা 2-3 বার রিসিভই করবেন না। খালেদা জিয়ার কাছে ফোন দিলে বলবেন যে বাবা একটু পরে ফোন দাও, আমি একটু ব্যস্ত আছি। কিন্তু জামাতের আমির বা কারো কাছে ফোন দিলে মনে হবে যেন যে বারাক ওবামা বা ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়েছে, এরকম গুরুত্ব দিবে। কেন? ওই যে ক্ষমতার ভার বহন বা ক্ষমতার কাছাকাছি যাওয়া হয়নি। এই জন্য এই জামাতের লোকজন এটা ব্যাপকভাবে প্রচার করছে, সেনাপ্রধান ফোন দিয়েছে, সেনাপ্রধান ফোন দিয়েছে, কি না কি হয়েছে, কি না কি হয়েছে, দেখছো কত বড় কি, অথচ এটা কিছুই না। এগুলোকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই ভাই, ওটা কোনো ঘটনার মধ্যেই পড়ে না। সেনাপ্রধান আমিরে জামাতের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছে, এটা কোনো উল্লেখযোগ্য ঘটনাই না, অথচ জামাতের লোকজন এমন ভাবে প্রচার করছে আর মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করছে মনে হয় যেন বিশাল কিছু, দুনিয়া উল্টে গেছে। এগুলো ক্ষতিকর। বিশেষ করে জামাত শিবিরের লোকজনের জন্য এই আলোচনাটা এই জন্য করলাম যে আপনার থানা আমির ওসি ফোন দিলে ওসি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, ইউএনও আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, বলবে যে আপনি অমুক টাইমে আসেন। ইউএনও কে আপনি বলবেন যে আপনি তাড়াতাড়ি এখানে আসেন অফিসে, আমি আসছি, অন্য প্রোগ্রাম ঠিক আছে ওইটা পরে করেন, আমার জরুরি কথা আছে আসেন। ডিসি কে জেলা আমির বলবে যে আপনার ওই প্রোগ্রামটা ক্যান্সেল করে দেখেন এখানে আসতে পারেন কিনা। এরকম একটা ভাব থাকবে। ক্ষমতা এক্সারসাইজ করতে হলে আপনাকে এই ওয়েট থাকতে হবে। সেনাপ্রধানের ফোন পেয়ে বিশ্বজয়ের ফিলিংস পেলে তো ভাই আপনি ক্ষমতা আসতে পারবেন না।